কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলতে পারবেন কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি কোনটা, বোধহয় অধিকাংশ মানুষই সঠিক উত্তর দেবেন চৌরঙ্গি রোডের উপর দাঁড়িয়ে থাকা দ্য 42। কিন্তু এবারে যদি জিজ্ঞাসা করি বাড়িটার নাম 42 কেন হলো বলুন দেখি, তাহলে অনেকেই হয়তো আন্দাজ করে বলবেন এটা নিশ্চয়ই 42 তলা বাড়ি, সেই জন্য এই বাড়ির এমন নাম। এটা আন্দাজ হলেও উত্তরটা কিন্তু সঠিক হবে না। আসলে বাড়ির ঠিকানাটাই হলো 42-এর বি চৌরঙ্গি রোড। সেই ঠিকানাতেই লুকিয়ে রয়েছে 42 নামের কারণ। এই স্কাইস্ক্রেপারটি তৈরি হওয়ার আগে এই জায়গাতেই ছিল দ্বারভাঙা রাজার প্রাসাদ। তখন অবশ্য ঠিকানাটা 42-এর বি ছিল না, ছিল শুধুই 42 নম্বর চৌরঙ্গি রোড। বাড়িটা তৈরি করেছিলেন এক ইহুদি ভদ্রলোক, এডমন্ড এজরা। নিউ ইয়র্ক থেকে কলকাতায় এসে এখানকার রাধাবাজার ডালহাউসি চত্বরে তিনি অনেক সম্পত্তি কিনেছিলেন। তবে এইসব বাদ দিলেও এজরা সাহেবের একটা বিশেষ শখ ছিল, আর সেটা হলো রেসের ঘোড়ার। তার কাছে নানান ধরনের রেসের ঘোড়া ছিল, আর তার মতোই আরেক রেস প্রেমী ছিলেন জোহান কারাপিয়েত গলস্তান। নামটা কি আপনাদের চেনা চেনা ঠেকছে? আসলে এই গলস্তানের কথাই আমরা বলেছিলাম নিজাম প্যালেসের ভিডিওটিতে। নিজাম প্যালেস তারই বাড়ি ছিল। তবে শুধুমাত্র নিজাম প্যালেসই নয়, কলকাতায় নাকি তার একটা দুটো নয়, বাড়ির সংখ্যা ছিল 350টারও বেশি। তাহলেই বুঝে দেখুন কি কাণ্ড। কলকাতার অনেক বিখ্যাত বাড়ি ছিল তারই নামে। এই যেমন ধরুন গ্লোব থিয়েটার, হ্যারিংটন ম্যানশনস, পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানশনস, স্যাটারডে ক্লাব, আর কত নাম বলবো। সম্ভবত বিশপ লেফ্রয় রোডের উপর সত্যজিৎ রায়ের বাড়িটাও এই গলস্তান সাহেবই তৈরি করেছিলেন। শুধু তাই নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতেও তিনি দান করেছিলেন 20,000 টাকা। ভাবা যায়, আসলে এই গলস্তান ছিলেন রেসের পোকা, আর রেসের টাকাতেই কোটিপতি হয়ে তিনি নেমেছিলেন রিয়েল এস্টেটের ব্যবসায়। এই 42 মানে সেই জায়গায় যে পুরনো প্রাসাদটা ছিল আর কি, সেটাও সেই এডমন্ড এজরা থেকে কিনে নিয়েছিলেন এই গলস্তান সাহেব। তবে শুধুমাত্র সেই বাড়িটাই নয়, চৌরঙ্গি রোডের উপর 36 থেকে আরম্ভ করে 42 নম্বর পর্যন্ত সব সম্পত্তি কিনে নিয়েছিলেন সেই গলস্তান। পরে তার থেকেই এই 42 নম্বরের প্রাসাদটা কিনে নিয়েছিল মিস্টার মুখার্জি নামের এক বাঙালি ভদ্রলোক। আর শেষ পর্যন্ত তার হাত বদলে এটা আসে দ্বারভাঙার মহারাজা কামেশ্বর সিংহের কাছে। দ্বারভাঙার রাজারা নাকি আসলে জমিদার ছিলেন। বলা হয় সমগ্র এশিয়াতে তাদের মতন বিষয় সম্পত্তি নাকি আর কারো ছিল না। বেনারস, এলাহাবাদ, বম্বে, দিল্লি, দার্জিলিং, সিমলা সব জায়গাতে তাদের বিষয় সম্পত্তি ছিল। তাহলে আর কলকাতায় বা বাদ যাবে কেন? সেই জন্যই কিনেছিলেন এই 42 নম্বরের প্রাসাদটি। সেকালে এই চৌরঙ্গি, পার্ক স্ট্রিট, এলগিন রোড এই সমস্ত অঞ্চলে দেশের নানান রাজা মহারাজারা বাড়ি কিনে রেখেছিলেন, আর তাদের যাতে শান্তির কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য একসময় নাকি এলগিন রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ ছিল। আজকের কলকাতাবাসীরা কি এটা কল্পনাও করতে পারেন? সে যাই হোক, এত সব সম্পত্তি ছাড়াও দ্বারভাঙার রাজাদের ছিল নিজস্ব বিমান, আর তার সাথে বিমান কোম্পানিও। শোনা যায় সেই বিমানে করে মহারাজাদের জন্য সকালবেলা কলকাতা থেকে তাজা মাছ দ্বারভাঙায় নিয়ে যাওয়া হতো। তবে আজ সেই রাজাও নেই তাদের সেই বিমান কোম্পানিও। ইন্দোচীন যুদ্ধের সময় ভারত সরকার সেটা অধিগ্রহণ করেছিল। আর এত সবের মাঝে 42 নম্বরের ঠিকানাটাও 3 ভাগে ভেঙে যায়। একটা ছিল 42-এর এ, আরেকটা ছিল 42-এর বি, আর অন্যটা 42-এর 1। দ্বারভাঙার মহারাজারা এককালে শখ করে পোলো খেলতেন। যেখানে তাদের পোলো খেলার ঘোড়া থাকতো সেই আস্তাবলের জায়গাতেই তৈরি হলো আজকের জীবনদ্বীপ বিল্ডিং। তৈরি হলো আরো নানান অফিস বিল্ডিং, এবং শেষমেশ ভাঙা পড়ল দ্বারভাঙার মহারাজাদের সেই প্রাসাদটি। আর সেইখানেই তৈরি হলো কলকাতার সেই উঁচু স্কাইস্ক্রেপার দ্য 42। সৃষ্টির একটা অমোঘ নিয়ম হয়তো পুরনো জিনিস ধ্বংস হয়ে যাওয়া আর তার উপরেই নতুনের জন্ম হওয়া। দ্বারভাঙার এই রাজপ্রাসাদটিও তার ব্যতিক্রম নয়। সেই সকল বদলের মাঝে আজ ডালহাউসি স্কোয়ারের এক কোণে অনাদরে পড়ে রয়েছে দ্বারভাঙার মহারাজা লক্ষ্মেশ্বর সিংহের একটি পাথরের মূর্তি।
সে যেন সেই সকল পরিবর্তনের নির্বাক সাক্ষী হয়ে থেকে গেছে। গল্প হলো সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট সেকশনে সেটাই নিচে লিখে জানান আমায়। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন গল্প হলো সত্যির সঙ্গে। আজকের গল্প এতটুকুই রইল। ফিরে আসবো এমনই নানান অজানা গল্প নিয়ে। আজকের মতন বিদায় জানাই। ধন্যবাদ। নমস্কার।